ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভূতের সত্য ঘটনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা যে গল্পটি শুনতে যাচ্ছি রহস্যের আড়ালে ভয়। আশা করছি গল্পটি ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। নিন শুরু করুন। কথাটা বলেই কনাদ সেন তাকালো এক এক করে নূপুর, অরণ্য আর শচীনের দিকে। কনাদ সেনকে তাকাতে দেখেই অরণ্য আর নূপুর ফিরল শচীনের দিকে। ওদের ফিরতে দেখেই বুঝতে অসুবিধে হল না শচীনের যে তাকেই শুরু করতে হবে। তাই মনে মনে একবার সবকিছুকে সাজিয়ে নিয়ে বলতে শুরু করল, শচীন, আমার নাম শচীন ঘোষাল। আমার সাথে যে দুজনকে দেখছেন আপনি, ওরা হল অরণ্য ঘোষাল আর নূপুর ঘোষাল। শচীন থামতেই নূপুর আর অরণ্য হাত জোড় করল। কনাদ সেনও প্রত্যুত্তরে হাত জোড় করল। পরিচয় পর্ব মিটতেই কথার রেশ টেনে আবার বলতে শুরু করল, শচীন, আমরা অনিকেতের কাছ থেকেই আপনার কথা জানতে পেরেছি। ও বলেছে যে ও নাকি আমাদের সম্বন্ধে আপনাকে বলে রেখেছে। শচীন কথাটা বলে চুপ করতেই কনাদ সেন চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত একটু ভাবল। তারপর ঘাড় নেড়ে বলতে শুরু করলেন, হ্যাঁ বলেছে, তবে ফোনে বেশি কথা হয়নি আমাদের। শুধু এইটুকুই বলেছে যে একটা অন্যরকম কিছু ফিল করছেন আপনারা, মানে আপনাদের পরিবারের কাউকে ঘিরে একটা রহস্য গড়ে উঠেছে। একটা অপ্রাকৃতিক ব্যাপারকে অনুভব করতে পারছেন আপনারা। কি ঠিক বললাম তো? কনাদ সেনের কথা শুনে আস্তে আস্তে করে ঘাড় নাড়ল শচীন। তারপর জিভটাকে একবার সচল করে নিয়ে বলতে শুরু করল, হ্যাঁ ঠিকই বলছেন আপনি। তবে সব কথা বলার আগে আমাদের পরিবারে কে কে আছে সেটা একবার আপনাকে জানানো দরকার। নিশ্চয়ই সেটা তো জানাতেই হবে আপনাকে, না হলে আমি তো কিছুই বুঝতে পারব না। তবে আমার মনে হয় শুধু সবার পরিচয় না দিয়ে একটু পেছন থেকে বললেই ভালো হয়। কনাদ সেনের কথার মানে ঠিক বুঝতে না পেরে শচীন খানিক অবাক হয়ে প্রশ্ন করল, মানে আপনাদের পারিবারিক ইতিহাসটা জানতে পারলে সুবিধে হবে আমার। অনেক সময় পুরনো কোনো পাপ ফিরে আসে, কিন্তু আমরা বুঝতেই পারি না। বর্তমানে তার অস্তিত্বকে খুঁজে বেড়াই, কিন্তু হাজার খুঁজেও কিছুই পাই না। পাবো কি করে? ঘটনার কারণ তো লুকিয়ে আছে সেই ফেলে আসা দিনগুলোতে। তাই আমার মনে হয় আপনাদের পারিবারিক ইতিহাসের কিছুটা ধারণা থাকলে আমার কাজ করতে সুবিধে হবে। অবশ্য এর জন্যে কোনো রকম চাপ নিতে হবে না আপনাকে। যতখানি জানেন আপনি সেটাই বলুন। যদি কিছু থাকে আমি বুঝে নেব। কনাদ সেনের কথা শুনে একটু যেন ফাঁপড়ে পড়ল শচীন। কি যে বলবে কিছুই বুঝে উঠতে পারল না। কোনো রাজা উজিরের পরিবার তো আর নয় শচীনদের যে তার একটা বেশ রগড়গে ইতিহাস থাকবে। আর 5টা সাধারণ পরিবারের মতোই তাদের পরিবারটাও, যেখানে ভালো মন্দ কুট কাচালি সবই আছে। তাই মিনিট খানেক চিন্তা করে প্রশ্ন করল শচীন, দেখুন কনাদবাবু, আমাদের পরিবারের তেমন কিছু ইতিহাস আছে বলে তো শুনিনি কখনো। আর 5টা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবারটা। তবে আপনি যখন বলছেন তখন না হয় বলছি যেখান থেকে জানি আমি, মানে আমার শৈশবের সময় থেকে। শচীনের কথা শুনে কনাদ সেন তার গদি আঁটা বিশাল চেয়ারটাতে হেলান দিয়ে বেশ আরাম করে বসল। তারপর বলে উঠল, বেশ তাই বলুন। আপনার শৈশবের দিনগুলো থেকেই শুরু করুন। খুঁটিনাটি কোনো কিছুকেই বাদ দেবেন না। কনাদ সেনের কথায় মাথা নেড়ে সহমতি জানাল শচীন। তারপর সেই পেরিয়ে আসা দিনগুলোকে মনে করার চেষ্টায় চোখ দুটোকে আস্তে আস্তে বন্ধ করে নিল সে। আর সাথে সাথে স্পষ্টভাবে দেখতে পেল শচীন তার মনের চোখ দিয়ে সেই ছোটবেলার দিনগুলোকে, যেন এই কয়েকটা দিন আগের কথা। কি প্রাণবন্ত ছিল তখন ওদের বাড়িটা। সারাদিন কত লোকই না আসত তার ইয়ত্তা নেই। আস্তে আস্তে শচীনের বন্ধ চোখের পাতায় যেন কোনো সিনেমার মতো ফুটে উঠতে লাগল ওর সেই ছোটবেলার দিনগুলো, সেই সুখের দিনগুলো। নিজের মনের মধ্যে সবকিছুকে একবার ঝালিয়ে নিয়ে চোখ খুলল শচীন। তারপর একসময় বলতে শুরু করল, আমাদের বাড়িটাকে পাড়ার সবাই বলতো ঘোষাল ডাক্তারের বাড়ি।
অবশ্য শুধু আমাদের পাড়ার মানুষজনই কেন বলছি, কত দূর দূর থেকে আসত মানুষজন আমাদের বাড়িতে। তারা সবাই ওই এক নামেই ডাকত, ঘোষাল ডাক্তারের বাড়ি। সকাল থেকেই বাড়ির সামনে উপচে পড়ত ভিড়। ডাক প্রফুল্ল ঘোষাল মানে আমার বাবার দেখা পাওয়ার জন্যে মরিয়া হয়ে থাকত মানুষ। কম্পাউন্ডার আর দারোয়ান সকাল থেকেই হিমশিম খেত ভিড় সামলাতে। আসলে মানুষ মনে করত যে একবার ডাক্তার প্রফুল্ল ঘোষালের সামনে নিয়ে গিয়ে রুগীকে ফেলতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর অদ্ভুতভাবে হতো তাই। আমার বাবা যে রুগীকে হাতে নিয়ে নিত সে রুগীর আত্মীয় স্বজন মোটামুটি নিশ্চিন্ত হয়ে যেত। জানত তারা যে যত বিপদের মধ্যেই থাকুক না কেন তাদের রুগী ডাক্তার তাকে ঠিক বার করে নিয়ে আসবে সেখান থেকে। বিশাল এক ভরসা ছিল আমার বাবা তার রুগীদের কাছে। কিন্তু এটা ছাড়াও ছিল আর একটা জিনিস, সেটা হলো ডাক্তার হিসেবে আমার বাবা যতটা ভালো ছিল তার চেয়েও মানুষ হিসেবে ছিল অনেক উঁচু দরের। কত গরিবের যে বিনা পয়সা চিকিৎসা করে দিত বাবা তার কোনো হিসেবই ছিল না। কত অসহায় মানুষকেই যে অর্থ দিয়ে সাহায্য করত বাবা তার বোধহয় কোনো লেখাজোকাও ছিল না। এইরকম একটা দেবতুল্য মানুষকে নিজের বাবা হিসেবে পেয়ে আমার অহংকারের শেষ ছিল না। সেই ছোট থেকেই মনে মনে ছোট বয়সেই ঠিক করে নিয়েছিলাম আমি যে বড় হয়ে বাবার মতো মানুষ হব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা পেয়েছিলাম আমি আমার বাবার কাছ থেকেই। তাই ছোট থেকেই চেষ্টা করতাম যাতে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। সেই সময় আমাদের বাড়িতে লোকের সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল ঠাকুর চাকরের সংখ্যা। আমার মা সবকিছু সামলাত নিপুণ হাতে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য যেন উপচে পড়ত। মা বাবার আমাদের 5 ভাই বোনকে নিয়েছিল সুখের সংসার। আমরা 4 ভাই ছিলাম বাবার বুকের এক একটা পাঁজর। আর আমার দিদি ছিল তার চোখের মণি। আমাদের ছোটবেলার দিনগুলো ছিল যেন স্বপ্নের মতো। সুন্দর এক পরিবেশে ধীরে ধীরে বড় হয়ে উঠছিলাম আমরা। দেখতে দেখতে আমার বড়দা মানে হেমেন্দ্র ঘোষালও ডাক্তারি পাশ করে বাবার সাথেই ডাক্তারি করতে শুরু করেছিল। সেই সময় হঠাৎ করেই আমার দিদি কুসুমলতার জন্যে এক বনেদি পরিবার থেকে সম্বন্ধ এসেছিল। দিদি আমাদের 5 ভাই বোনেদের মধ্যে সব থেকে বড়। যে বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল দিদির জন্যে তাদের বিরাট ব্যবসা। এত বড় ঘর থেকে সম্বন্ধ আসতে আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিল। সাথে সাথে বাড়িতে শুরু হয়ে গিয়েছিল উৎসব। একমাত্র মেয়ের বিয়েতে কোনো রকম ত্রুটি রাখতে চায়নি বাবা, তাই 2 হাতে খরচ করেছিল সে। বেশ জাঁকজমক করেই হয়েছিল বিয়েটা। কিন্তু দিদির বিয়ে হয়ে যাওয়ার পরেই আমাদের বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করতে শুরু করেছিল। সবাই যেন এক প্রকার অবসাদে চলে গিয়েছিলাম। দিদির অভাবে বাড়িটা যেন একেবারে অচল হয়ে পড়েছিল। শেষে সবকিছু দেখে বাবা ঠিক করেছিল যে বড়দার বিয়ে দেবে। ভেবেছিল বাড়িতে নতুন বউ এলে আবার সব আগের মতো হয়ে যাবে। তাই উপযুক্ত পাত্রীর খোঁজ করতে শুরু করেছিল বাবা। অবশ্য বড়দার জন্য মেয়ে খুঁজতে বেশি সময় লাগেনি বাবার। প্রায় এক দেখাতেই মিতা বৌদিকে পছন্দ করে ফেলেছিল বাবা। ছাপোসা 51বর্তী বাড়ির মেয়ে মিতা বৌদির সাথে কথা বলে বাবা যেটা বুঝতে পেরেছিল সেটা হলো বড়দার স্ত্রী হওয়ার সব রকম যোগ্যতাই আছে তার। তাই একসময় বেশ জাঁকজমক করেই বিয়ে দিয়ে মিতা বৌদিকে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে এসেছিল বাবা। মিতা বৌদিও বিয়ে হয়ে এসে আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছিল আমাদের সাথে। নতুন একজনের আশাতে বাড়িটা আবার যেন সজীব হয়ে উঠেছিল। কিন্তু এই আনন্দ থাকেনি বেশি দিন। হঠাৎ করেই আমাদের ঘোষাল বাড়িতে নেমে এসেছিল শোকের ছায়া। বিয়ের মাত্র 2 বছর পরেই বিধবা হয়েছিল আমার দিদি কুসুমলতা। কোলে তখন তার 8 মাসের ছেলে। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আমার জামাইবাবুর। আচমকা এইরকম একটা খবর পেয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এদিকে একমাত্র মেয়ের জীবন এভাবে ছারখার হয়ে যাওয়াতে আমার বাবা মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল।
শোকে দুঃখে একদিকে যেমন পাথর হয়ে গিয়েছিল দিদি, তেমনি মেয়ের চিন্তায় বিছানা নিয়েছিল আমার মা। হঠাৎ করেই যেন থমকে গিয়েছিল আমাদের ঘোষাল বাড়ি। আমরা 4 ভাই মিলে যতটা সম্ভব সামলানোর চেষ্টা করেছিলাম দুদিকটাই। দিদিকেও ফিরিয়ে আনতে চেয়েছিলাম বাড়িতে, কিন্তু দিদির কোলে ছিল ওই বাড়ির বংশধর, তাই দিদির আর ফিরে আসা হয়নি বাপের বাড়িতে। এদিকে দিদির দুঃখে মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছিল। বাবার চিকিৎসা যেন কোনোভাবেই সারিয়ে তুলতে পারছিল না মাকে। মায়ের অবস্থা বোধহয় বাবা বুঝতে পারছিল কিছুটা, তাই মাঝে মধ্যেই বাবাকে ভেঙে পড়তে দেখতাম আমরা। এইরকমভাবে চলতে চলতে প্রায় মাস 6 পরে আমার মা মারা গিয়েছিল। মায়ের মৃত্যুর পর বাবার বাঁচার ইচ্ছেটাও যেন চলে গিয়েছিল। 6 মাসের মধ্যে আসা দুটো বড় বড় ধাক্কাকে সামলে উঠতে পারেনি আমার বাবা, তাই কদিনের মধ্যেই মুখোমুখি হয়েছিল জোরালো এক সেরিব্রাল অ্যাটাকের। শরীরের একটা দিক পুরোপুরিভাবে অকেজো হয়ে পড়েছিল বাবার। এই ঘটনার পরে আমরা সবাই যেন বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই সময় সংসারের সম্পূর্ণ ভার গিয়ে পড়েছিল বড়দা আর মিতা বৌদির ওপরে। বড়দা ততদিনে নিজের পসার ভালোই জমিয়ে ফেলেছিল, তাই সংসারের আর্থিক অবস্থা আগের মতো থাকলেও বাকি দিকগুলো কেমন যেন নড়বড়ে হয়ে গিয়েছিল। অবশ্য এর জন্যে সম্পূর্ণভাবে দায়ী ছিল মিতা বৌদি। কয়েকদিনের মধ্যেই আমূল পরিবর্তন এসেছিল মিতা বৌদির মধ্যে। শারীরিকভাবে অথর্ব হয়ে পড়লেও বাবার বোঝার ক্ষমতা সঠিকভাবেই কাজ করছিল, তাই বুঝতে বাবার অসুবিধে হয়নি যে মিতা বৌদিকে পছন্দ করে বাড়ির বড় বউ করে আনা ছিল তার মস্ত বড় এক ভুল। কিন্তু সেই সময় নিজের কৃতকর্মের জন্যে আক্ষেপ করা ছাড়া বাবার কাছে আর কিছুই করার ছিল না। তাই ভাঙা মন আর অথর্ব শরীর নিয়ে দিন কাটাতে লেগেছিল বাবা। এইরকম একটা সময় হঠাৎ করেই উচ্চশিক্ষার জন্যে বিদেশে যাওয়ার এক সুবর্ণ সুযোগ এসে পৌঁছেছিল আমার মেজদা গিরিশ ঘোষালের কাছে। অনেকদিন বাদে ঘোষাল বাড়িতে একটা সুসংবাদ এসেছিল, কিন্তু এখানেও মিতা বৌদি তার মতো খাটিয়েছিল। বিদেশে যাওয়ার আগেই মেজদার সাথে নিজের খুড়তুতো বোন বাণীর গাঁট ছড়া বেঁধে দিয়েছিল। যদিও বাবা, আমার সেজদা বা আমি কেউই চাইনি ব্যাপারটা হোক, কিন্তু মিতা বৌদির রুক্ষ ব্যবহারের সামনে কেউই দাঁড়াতে পারিনি। আমরা সবাই ভালো মতোই জানতাম যে মিতা বৌদির খুড়তুতো বোন মিতা বৌদির চেয়ে কোনো অংশেই কম নয়। তাও কি করে জানি না, আমার মেজদা সব জেনে শুনেও ফাঁদে পা দিতে রাজি হয়ে গিয়েছিল। হয়তো আধুনিকা বাণী বৌদির ঘষা মাজা রূপের জেল্লায় চোখ ধাঁধিয়ে গিয়েছিল মেজদার, তাই সবকিছু জেনে শুনেও রাজি হয়ে গিয়েছিল মিতা বৌদির প্রস্তাবে। এদিকে বড়দা আর মিতা বৌদি মিলে বেশ ঘটাপটা করেই মেজদার বিয়েটা দিয়েছিল। বাবা সেই সময় খুব কষ্ট পেয়েছিল, কিন্তু কিছুই করার ছিল না তার, তাই মুখ বুজেই পড়েছিল একটা ঘরে। আমি আর সেজদা সেই সময় যতটা পেরেছিলাম বাবার পাশে থাকার চেষ্টা করেছিলাম। যা হোক, বিয়েটা হয়ে যাওয়ার প্রায় দিন 15 পরে বাণী বৌদিকে দেশে রেখে মেজদা পাড়ি দিয়েছিল বিদেশে উচ্চশিক্ষার জন্যে। এদিকে মেজদার বিদেশে যাওয়ার 1 বছরের মাথায় বাবা মারা গিয়েছিল। বাবার মৃত্যু সংবাদ পেয়েও সেই সময় দেশে ফিরতে পারেনি মেজদা। বাবা শেষ জীবনটা মিতা বৌদির জন্যে বেশ কষ্টে কাটিয়েছিল। বাবা মারা যাওয়ার পর এটা যেন আমাকে আর সেজদাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু বড়দার মুখ চেয়ে আর অশান্তি এড়াতে আমি আর সেজদা চুপচাপই রয়ে গিয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের অবাক করে দিয়েছিল মিতা বৌদির দুর্ব্যবহার। ব্যাপারটা আমাদের কাছে যথেষ্ট বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছিল। আমি আর সেজদা অনেক ভেবেও কিছুতেই সেই সময় বুঝতে পারছিলাম না মিতা বৌদির এইরকম ব্যবহারের কারণ। কিন্তু এইসবের পরও বড়দার কানে ব্যাপারটাকে তুলতে আমরা দুজনেই বেশ কুণ্ঠা বোধ করেছিলাম, তাই চুপচাপ মুখ বুজেই সহ্য করেছিলাম সবকিছু। কিন্তু একদিন যখন বড়দাই আমাদের ডেকে বলেছিল যে আমাদের দুজনের দুর্ব্যবহারে নাকি অতিষ্ঠ হয়ে উঠে মিতা বৌদি বাপের বাড়ি চলে যেতে চাইছে, তখন সহ্যের সব সীমা ভেঙে গিয়েছিল আমাদের দুজনের। চেপে থাকা দুঃখ হু হু করে বেরিয়ে এসেছিল। কিন্তু তখন জানতাম না যে মিতা বৌদি
এই সুযোগের অপেক্ষাতেই ছিল ওর বিরুদ্ধে আনা আমাদের অভিযোগ শুনে চোখের জলে বুক ভাসিয়েছিল সেদিন মিতা বৌদি। তারপর অভিমান করে নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। এদিকে বড়দা মিতা বৌদির এইরকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল। আমি আর সেজদাও পড়েছিলাম বেশ অস্বস্তিতে। পরিস্থিতি যে এভাবে ঘুরে যেতে পারে সেটা আমরা সেদিন কল্পনাও করতে পারিনি। শেষে অনেক চেষ্টায় মিতা বৌদির মান ভাঙাতে সক্ষম হয়েছিল বড়দা। কিন্তু মিতা বৌদি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল বড়দাকে সেদিন যে তার পক্ষে আর আমাদের সাথে এক বাড়িতে থাকা সম্ভব হবে না। তাই যথাশীঘ্রই যেন অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলে বড়দা। মিতা বৌদির এই জেদ শুনে আমি আর সেজদা সেদিন স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে কেন আমাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করেছিল মিতা বৌদি। আসলে যৌথ পরিবারে থাকার অনেক সমস্যা, অবশ্য সবার ক্ষেত্রে ব্যাপারটা একরকম নয়। অনেক মানুষই যৌথ পরিবার ভালোবাসে, একসাথে থাকা, একে অপরের মন বুঝে চলা, সুখ দুঃখকে ভাগ করে নেওয়া, এইসবকে তারা মনে প্রাণে ভালোবাসে। কিন্তু মিতা বৌদি ঠিক সেই সব মানুষদের মধ্যে পড়ে না। সে তার স্বামীকে নিয়ে আলাদা থাকাটাকেই গুরুত্ব দিয়েছিল। সেই সময় খুব অবাক লেগেছিল আমাদের এটা ভেবে যে মিতা বৌদি নিজেও তো একান্নবর্তী পরিবারেই মানুষ হয়েছে, তাহলে তার এরকম মনোবৃত্তি কেন? যা হোক, আমি আর সেজদা ভালো মতোই বুঝতে পেরেছিলাম সেই সময় যে আমাদের দুজনকে ঘাড় থেকে নামানোর কৌশল ছিল ওটা মিতা বৌদি। কিন্তু মিতা বৌদির এই জেদের কারণে বড়দা পড়েছিল মহা ফাঁপড়ে। সেজদা তখন বিশ্ববিদ্যালয়ের শেষ ধাপে পৌঁছালেও আমি তখন সবেমাত্র ওকালতি পড়তে শুরু করেছি। তাই আমাদের দুজনকে ছেড়ে যাওয়াটা যেমন বড়দার পক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল, তেমনি মিতা বৌদির মুখভার সহ্য করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার পক্ষে। দোটানার মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছিল বড়দা। এদিকে বাড়ির পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগোতে থেকেছিল। এইরকম একটা সময় হঠাৎই জানতে পেরেছিলাম আমরা যে মিতা বৌদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। খবরটা জানার পরই সব দ্বিধা মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল বড়দা। এতটুকুও সময় নষ্ট না করে রাতারাতি ঠিক করে ফেলেছিল সে যে মিতা বৌদিকে নিয়ে আলাদা হয়ে যাবে। স্বামী হওয়ার সাথে সাথে বড়দা একজন ভালো ডাক্তারও, তাই তার বুঝতে অসুবিধে হয়নি সেদিন যে মিতা বৌদির ওই অবস্থায় মানসিক অশান্তিতে থাকাটা ঠিক নয়। এদিকে ব্যাপারটা মনস্থ করার পরই বড়দা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের ছকাটা জমি, যেটা আমার বাবা অনেক আগেই কিনে রেখেছিল, সেটাকে আমাদের সব ভাইদের সহমতিতে নিজের নামে করবে বলে ঠিক করে নিয়েছিল। আমরা কেউই আপত্তি করিনি। অবশ্য এর বিনিময়ে ঘোষাল বাড়ির অংশকে ছেড়ে দেবে বলে ঠিক করেছিল বড়দা। সেই সময় ঠিক হয়েছিল যে মেজদা দেশে ফিরলেই কাগজপত্রে সইটি হয়ে যাবে। এদিকে ব্যাপারটা মৌখিকভাবে ঠিক হয়ে যেতেই বড়দা তড়িঘড়ি ওই জমিতে বাড়ি তুলে ফেলেছিল। তারপর ভালো একটা দিন দেখে মিতা বৌদিকে নিয়ে চলে গিয়েছিল ওই বাড়িতে। যে ঘোষাল বাড়ি একদিন মানুষজনের কলরবে মুখরিত থাকত, সেই ঘোষাল বাড়িতে নেমে এসেছিল নিস্তব্ধতা। অত বড় বাড়িটায় থেকে গিয়েছিলাম শুধুমাত্র আমি আর সেজদা। আমার বাবার রেখে যাওয়া টাকা আমাদের আর্থিকভাবে অসহায় হতে দেয়নি ঠিকই, কিন্তু আমি আর সেজদা দুজনই বুঝতে পেরেছিলাম যে ওই টাকায় আমাদের চলবে না বেশি দিন। তাই পড়াশোনা শেষ হতেই সেজদা মরিয়া হয়ে উঠেছিল একটা চাকরির জন্যে। কিন্তু কটা দিন কাটতে না কাটতেই বুঝতে পেরেছিল সেজদা যে ব্যাপারটা অতটা সহজ নয়। এদিকে নতুন বাড়িতে যাওয়ার পরপরই মিতা বৌদির মেয়ে হয়েছিল। মেয়ে জন্মানোর পরেই যেন উৎসব লেগে গিয়েছিল ওই বাড়িতে। মিতা বৌদি আর বড়দা আদর করে মেয়ের নাম রেখেছিল স্রাচী।
মিতা বৌদির বাপের বাড়ির মানুষজনের সব সময়ই আসা যাওয়া ছিল ওই বাড়িতে। সেজদা আর আমি যে বড়দার বাড়িতে যেতাম না তা নয়, তবে গেলে বিশেষ পাত্তা পেতাম না, তাই না যাওয়ার চেষ্টাই করতাম আমরা। আসলে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আমাদের মনের মধ্যে, আর সেই দূরত্ব যত দিন এগিয়েছিল ততই বাড়তে থেকেছিল একটু একটু করে। যদিও মিতা বৌদি ঠিক এইরকমটাই চেয়েছিল, কিন্তু বড়দার হয়তো মাঝে মধ্যেই আমার আর সেজদার কথা মনে হতো। সেটা বড়দার ব্যবহারে কখনো সখনো বুঝতে পারতাম আমরা। যা হোক, এইরকমভাবে চলতে চলতে হঠাৎই আমাদের সুদিন এসেছিল। আমার সেজদা মানে দেবেশ ঘোষাল যে কলেজে পড়েছিল সেই কলেজ থেকেই ডাক এসেছিল তার কাছে। যদিও সেজদা চিরকালই পড়াশোনায় ভালো ছিল, তবুও চাকরির চেষ্টা করতে করতে যেন হাঁপিয়ে পড়েছিল। এরকম অবস্থায় তার নিজের কলেজ থেকে ডাক পেয়ে যেন রীতিমতো অবাক হয়ে গিয়েছিল সেজদা। সেদিন আমি আর সেজদা স্বস্তি পেয়েছিলাম এটা ভেবে যে এরপর আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা করার আর দরকার পড়বে না আমাদের। এদিকে বড়দার কাছে খবরটা পৌঁছাতে বড়দাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেদিন কিন্তু আফসোসে আঙুল কামড়েছিল মিতা বৌদি। আসলে মিতা বৌদি কখনো ভাবতেই পারেনি যে সেজদার ভাগ্যে এরকম একটা চাকরি জুটতে পারে। যদি ভাবতে পারত তাহলে হয়তো এরকম ব্যবহার সে কখনোই করত না সেজদার সাথে। তবে সেজদার চাকরিটা হয়ে যাওয়ার পরেই মিতা বৌদির মধ্যে আমূল পরিবর্তন এসেছিল। ঘটা করে সেজদা আর আমাকে ডেকে খাইয়েছিল সেজদার চাকরি হয়ে যাওয়ার আনন্দে, এবং এরপর থেকে হামেশাই রাতের খাওয়ারের জন্যে ডাক পড়তে শুরু করেছিল সেজদার আর আমার বড়দার বাড়িতে। ব্যাপারটা সেজার আর আমার কাছে বেশ রহস্যজনক বলে মনে হয়েছিল, তাই চোখ কান খোলা রেখেছিলাম আমরা। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি আমাদের। প্রায় মাস খানেক পরেই বেরিয়ে এসেছিল মিতা বৌদির মনের কথাটা। শুনেই প্রমাদ গুনেছিল সেজদা। সেদিন বুঝতে পেরেছিল সেজদা যে আমাদের মেজদার মতো তাকেও পাকে টেনে নামানোর পুরো পরিকল্পনা করে ফেলেছিল মিতা বৌদি। কিন্তু বড়দার মুখের দিকে চেয়ে সেদিন কিছুই বলতে পারেনি সেজদা। শুধু বুঝেছিল যে তাকে কোনোভাবে জাল কেটে বেরিয়ে আসতেই হবে। কারণ মিতা বৌদির পিস্তুত বোন সবিতা, যাকে সেজদার সাথে জুড়ে দিতে চেয়েছিল মিতা বৌদি, তাকে চিনতে বাকি ছিল না আমার আর সেজদার। সে মিতা বৌদির চেয়ে কুটিলতায় খানিকটা বেশি বই কম ছিল না। বুঝতে পেরেছিল সেজদা যে মিতা বৌদির পিস্তুত বোন সবিতাকে বিয়ে করা মানে নিজের জীবনকে নরক করে তোলা। কিন্তু এইরকম একটা পরিস্থিতি থেকে কি করে মুক্তি পাবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না সেজদা। ঠিক এইরকম একটা সময় আমাদের কাছে সাহায্যের আশায় এসেছিল শম্ভুনাথ কাকা। শম্ভুনাথ কাকা ছিল আমার বাবার কম্পাউন্ডার। বাবা মারা যাওয়ার পরে বড়দা আর তাকে কাজে রাখেনি, কারণ বড়দার মনে হয়েছিল যে কম বয়সী ছেলেকে কম্পাউন্ডার হিসেবে রাখলে সে অনেক দক্ষভাবে সবকিছুকে সামলাতে পারবে। বড়দার এরকম ব্যবহারে শম্ভুনাথ কাকা বেশ দুঃখ পেয়েছিল, কিন্তু এই ব্যাপারে বড়দাকে কখনোই কিছু বলেনি সে। এদিকে চাকরিটা চলে যেতে শম্ভুনাথ কাকা খানিকটা ফাঁপড়ে পড়ে গিয়েছিল। তার ওপর যখন মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তখন বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল সে। কিন্তু তাও অভিমানে বড়দার কাছে গিয়ে হাত পাতেনি। এসেছিল আমার আর সেজদার কাছে, যদি কিছু সাহায্য পাওয়া যায় এই আশায়। সেজদা সেই সময় সবে সবে চাকরিতে ঢুকেছিল, তাই হাতে খুব যে টাকা ছিল আমাদের তা নয়, তবে যা ছিল তার থেকেই বেশ খানিকটা সেজদা তুলে দিয়েছিল শম্ভুনাথ কাকার হাতে। সেদিন খুব খুশি হয়েছিল মানুষটা, তাই ফিরে যাওয়ার আগে সেজদা আর আমার হাত ধরে বলে গিয়েছিল বিয়েতে যেন আমরা যাই একবার। এখানে শম্ভুনাথ কাকার সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই আপনাকে। সেটা হলো এই শম্ভুনাথ কাকার দুই মেয়ে, টিয়াদি আর ময়নাদি। টিয়াদি আমার আর সেজদার চেয়ে বয়সে বড়, কিন্তু ময়নাদি বয়সে আমার চেয়ে বড় হলেও সেজদার চেয়ে ছোট। তা এই টিয়াদির বিয়েতেই শম্ভুনাথ কাকা আমাদের যেতে বলে গিয়েছিল। শম্ভুনাথ কাকাকে দেওয়া সেই কথা রাখতেই আমি আর সেজদা গিয়েছিলাম টিয়াদির বিয়েতে। আর বিয়েতে গিয়ে অনেকদিন পরে আমাদের আবার দেখা হয়েছিল ময়নাদির সাথে।
যখন ছোট ছিল ময়নাদি তখন মাঝসাঝেই আসত সে আমাদের বাড়িতে। আসলে যখনই আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হতো বা কোনো অনুষ্ঠান হতো তখনই শম্ভুনাথ কাকার সাথে আসত ময়নাদি। অবশ্য খানিকটা বড় হয়ে যেতে আশা ছেড়ে দিয়েছিল সে। এরপর তো আমাদের বাড়িতে একের পর এক বিপদ আসতেই থেকেছিল। তারপর এক সময় শম্ভুনাথ কাকাকেই আর কাজে রাখেনি বরদা। যা হোক টিয়াদির বিয়েতে গিয়ে অনেকদিন পর ময়নাদিকে পেয়ে বেশ ভালো লেগেছিল আমাদের। সেদিন ময়নাদিও বেশ কিছুটা সময় কাটিয়েছিল আমাদের সাথে। কথায় বার্তায় উঠে এসেছিল ছোটবেলার সুন্দর সব স্মৃতিগুলো। অনেকদিন পর একটা সুন্দর সন্ধে কাটিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছিল আমাদের। এদিকে বিয়েবাড়ি থেকে ঘুরে আসার দিন দুই পরে আচমকাই সেজদা স্থির করে ফেলেছিল যে ময়নাদিকেই বিয়ে করবে সে। সেজদাকে আচমকা এইরকম একটা সিদ্ধান্ত নিতে দেখে ভীষণ অবাক লেগেছিল আমার। কিন্তু অবাক লাগলেও খুব খুশি হয়েছিলাম আমি। সেজদার এইরকম চটপট সিদ্ধান্তটা নেওয়ার পেছনে যে তার উদ্দেশ্য ছিল মিতা বৌদির পরিকল্পনাকে নস্যাৎ করা সেটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম। কিন্তু সাথে এটাও বুঝতে পেরেছিলাম যে মিতা বৌদি কোনোমতেই সেজদাকে এই বিয়ে করতে দেবে না। সাথে সমস্যা হয়ে দাঁড়াবে বড়দাও। কারণ শম্ভুনাথ কাকাকে সে যেভাবে চাকরি থেকে সরিয়ে দিয়েছিল তাতে শম্ভুনাথ কাকা নিজে কিছু না বললেও তার হয়ে বেশ কিছুজন বলেছিল বড়দাকে। সেসব শুনে বড়দার মনের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে শম্ভুনাথ কাকাই হয়তো অনেকের কাছে গিয়ে বড়দার নামে বলছে। তার ওপর শম্ভুনাথ কাকা ছিল বাবার কর্মচারী। তাই তার মেয়েকে ঘোষাল বাড়ির বউ করে আনতে যে বড়দা কোনোভাবেই রাজি হবে না সেটা ভালোমতোই বুঝতে পেরেছিলাম আমি। অবশ্য সেজদাও যে বুঝতে পারছিল না ব্যাপারটা তা নয়। ময়নাদিকে বিয়ে করতে গেলে যে কত বিষম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে সেটা সে ভালোমতোই বুঝতে পারছিল। তাই আমরা দুজন এই নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেছিলাম। তারপর অনেক চিন্তা করে ৩-৪ দিন পরে আমি আর সেজদা গিয়ে দেখা করেছিলাম শম্ভুনাথ কাকার সাথে। সেজদা কোনো রকম হনিতার মধ্যে না গিয়ে সবকিছু খুলে বলেছিল তাকে। সেজদার কাছ থেকে এরকম একটা প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল শম্ভুনাথ কাকা। আসলে এটা তার কাছে ছিল আশাতীত। বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল শম্ভুনাথ কাকা। তাই সেজদার কাছ থেকে প্রস্তাব পেয়ে হ্যাঁ করতে আর দেরি করেনি সে। সেই দিন শম্ভুনাথ কাকার বাড়িতেই ঠিক হয়ে গিয়েছিল যে বিয়েটা একটা মন্দিরে হবে এবং বেশ সন্তর্পণে হবে। ব্যাপারটা ঠিক হয়ে যেতেই শম্ভুনাথ কাকা পুরোহিত ডেকে একটা দিন পাকা করে ফেলেছিল। আর দিন পাকা হয়ে যেতেই জোগাড়জান্তি শুরু হয়ে গিয়েছিল। বিরাট এক ঝড়ের মুখোমুখি হতে হবে বুঝতে পেরেও নিস্তব্ধে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে থেকেছিলাম আমরা সবাই। এদিকে এইরকম একটা অবস্থায় হঠাৎই মেজদা খবর পাঠিয়েছিল যে সে ফিরে আসছে দেশে। খবরটা পেয়েই আমাদের সবার চিন্তা আরও খানিকটা বেড়ে গিয়েছিল। কারণ সেজদার বিয়ের জোগাড়জান্তি যেটা খুব সন্তর্পণে হচ্ছিল সেটা মেজদা বাড়িতে এসে গেলে যে আর গোপন রাখা সম্ভবে না সেটা বেশ বুঝতে পেরেছিলাম আমরা। তাই অনেক চিন্তা ভাবনা করে বিয়ের দিনটাকে আরও খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছিল। যে বিয়ের দিনটা পাওয়া গিয়েছিল সেটা মেজদার বিদেশ থেকে ফিরে আসার দিন 4 পরের ছিল। এছাড়া আর কোনো উপায় ছিল না বলে ওই দিনটাতেই রাজি হয়ে গিয়েছিলাম আমরা। 4টে দিন একটু সামলে থাকতে হবে বুঝতে পেরেছিলাম। এদিকে মেজদা ফিরে আসার পরই যেন উৎসব লেগে গিয়েছিল আমাদের বাড়িতে। মিতা বৌদি সুখবরটা প্রথম দিনই নৈশভোজের আসরে দিয়ে দিয়েছিল মেজদাকে যে সবিতা ঘোষাল বাড়ির সেজ বউ হয়ে আসছে খুব শীঘ্রই। এরপরের 2-3টে দিন চলতে থেকেছিল শুধু এই নিয়ে হাজার একটা জল্পনা কল্পনা। কবে নাগাদ বিয়েটা দেওয়া হবে বা ঠিক কি আয়োজন করা হবে সেটা নিয়ে চলতে থেকেছিল বিস্তারিত আলোচনা। সবকিছুর মধ্যে আমি আর সেজদা শুধু এক রাশ অস্বস্তি নিয়ে চুপচাপ থেকেছিলাম। কথা বলতে বলতে থামল শচীন। ঢোক গিলে শুকনো হয়ে যাওয়া জিভটাকে একটু সচল করে নিয়ে তাকাল কনাথ সেনের দিকে। তারপর একটু যেন অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল, আমি বোধহয় খুব বিশদভাবে বলছি সবকিছুকে। হয়তো এতটা দরকারই নেই।
আপনি যেভাবে বলছেন ঠিক সেভাবেই বলে যান। কারণ অনেক ছোট ছোট ব্যাপার থাকে যেগুলোকে আমরা ঠিক সেভাবে পাত্তাই দিই না, কিন্তু বেশ কিছু সময় দেখা গেছে যে অনেক বড় বড় ঘটনা সূত্রপাত হয়েছে হয়তো ওখান থেকেই। তাই নির্দ্বিধায় বলে যান আপনি। কনাথ সেনের কথায় আশ্বস্ত হয়ে আবার বলতে শুরু করল শচীন, সেই সময় বড়দার বাড়িতে যেসব আলোচনা চলছিল সেগুলো আমাকে এবং সেজদাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। যেভাবে মিতা বৌদি তার বোন সবিতার সাথে সেজদার বিয়ের সবকিছুকে ছকে ফেলেছিল, তাতে সেজদার সাথে ময়নাদির বিয়েটা হওয়ার পর যে কি ঝড় বইতে পারে বাড়িতে, সেটা ভেবেই ভয় লাগতে শুরু করেছিল আমাদের। কিন্তু সেই সময় সেজদা আর আমি কাউকে বুঝতেই দিইনি আমাদের মনের ভেতর চলতে থাকা চিন্তাগুলোকে। চুপচাপ ধৈর্য ধরে শুধু অপেক্ষা করতে থেকেছিলাম আমরা। এরপর এসে পৌঁছেছিল সেই দিনটা। সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ ময়নাদিকে নিয়ে সেজদা এসে পৌঁছেছিল বাড়িতে। পরিকল্পনা মাফিক বিয়েটা শেষ হতেই আমি মন্দির থেকে সোজা চলে এসেছিলাম বাড়িতে, যাতে সেজদা আর ময়নাদি আসার আগে পরিস্থিতিটাকে কিছুটা সামলে নিতে পারি। যাই হোক, পরিকল্পনা অনুযায়ী বাড়িতে এসে মেজদা আর বানি বৌদিকে বুঝিয়ে বলেছিলাম ব্যাপারটা। আমার কাছ থেকে এরকম একটা খবর পেয়েই সঙ্গে সঙ্গে বানি বৌদি দৌড়েছিল বড়দার বাড়িতে, আর মেজদা ফেটে পড়েছিল রাগে। এদিকে বানি বৌদি যাওয়ার প্রায় মিনিট 5 পরেই ঘোষাল বাড়িতে হন্তদন্ত হয়ে এসে পৌঁছেছিল মিতা বৌদি, আর মিতা বৌদির পেছন পেছন এসে পৌঁছেছিল বানি বৌদি। তারপর শুরু হয়েছিল চিৎকার চেঁচামেচি। এইসবের মাঝেই বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিল সেজদা মনয়দিকে নিয়ে। ওদের বরবধূ সাজে দরজায় এসে দাঁড়াতে দেখে যেন রাগে দিকবিদিক শূন্য হয়ে গিয়েছিল মিতা বৌদি। দৌড়ে গিয়ে ময়নাদির গালে সজোরে চট কষিয়ে দিয়েছিল। আচমকা এরকম একটা ঘটনার জন্যে তৈরি ছিল না কেউই, তাই প্রথম চোটে কেউই কোনো কথা বলতে পারেনি। কিন্তু সেই সময়টাতেই দরজায় এসে দাঁড়িয়েছিল বড়দাও। সেই দিন প্রথমবার আমি দেখেছিলাম বড়দাকে মিতা বৌদির ওপর ভীষণ রকম রেগে যেতে। মিতা বৌদিও সেদিন বড়দার রূপ দেখে খানিকটা দমে গিয়েছিল। বড়দার কথাতেই সেদিন বানি বৌদি বরণ করে বাড়িতে ঢুকিয়েছিল সেজদা আর ময়নাদিকে। সবকিছু হয়ে যেতেই বড়দা ফিরে গিয়েছিল। বড়দা চলে যাওয়ার পরই মিতা বৌদিও চলে গিয়েছিল, আর তারপরেই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল মেজদা আর বানি বৌদি। এই ঘটনাতে বেশ কষ্ট পেয়েছিল ময়নাদি। আমার আর সেজদারও খুব খারাপ লেগেছিল, কিন্তু আস্তে আস্তে এইসব খারাপ লাগাগুলো ফিকে হতে লেগেছিল। ময়নাদিও আমাদের ছন্নছাড়া সংসারটাকে গুছিয়ে নিতে শুরু করেছিল। আবার যেন সংসারটায় শ্রী ফিরতে শুরু করেছিল। এদিকে মেজদা আর বানি বৌদি ঘোষাল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কিছুদিন ছিল বড়দার বাড়িতে। তারপর কদিন পরেই ওখান থেকে উঠে গিয়েছিল কোম্পানির দেওয়া বাড়িতে। আসলে মেজদা বিদেশ থেকে ফিরে যে কোম্পানিতে যোগ দিয়েছিল সেই কোম্পানি বেলেডাঙায় একটা বাড়ি দিয়েছিল মেজদাকে থাকতে। আমাদের সনৎপুর থেকে বেলেডাঙা প্রায় ঘণ্টা খানেকের পথ, কিন্তু বেলেডাঙা আমাদের সনৎপুরের মতো ছোট জায়গা নয়, রীতিমতো বড় শহর বেলেডাঙা। যা হোক, বেলেডাঙায় যাওয়ার 1 বছরের মধ্যেই বানি বৌদির ছেলে হয়েছিল। মিতা বৌদির মেয়ে শ্রাচির চেয়ে বানি বৌদির ছেলে সবুজ প্রায় 1.5 বছরের ছোট, আর সবুজ হওয়ার প্রায় মাস 4 পরেই অরণ্য হয়েছিল। অরণ্য সেজদা আর ময়নাদির ছেলে। একটু আগে আপনার সাথে অরণ্যর পরিচয় তো হয়েই গেছে, কথাটা বলেই তাকাল শচীন কনাথ সেনের দিকে। কনাথ সেন শচীনের কথা শুনেই চটপট একবার অরণ্যর দিকে তাকিয়ে নিয়ে ফিরল শচীনের দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনি বলে যান। শচীন আবার শুরু করল, অরণ্য হওয়ার পরই আমাদের বাড়িটা আবার বঙ্গ করতে শুরু করেছিল। সেজদার যা আয় হতো তাতে আমাদের সকলের বেশ ভালো মতোই চলে যেত।
যদিও বড়দা বা মেজদাদের মতো আর্থিক অবস্থা আমাদের ছিল না, তবুও খারাপ কিছু আমরা ছিলাম না। বেশ আনন্দেই কাটতে শুরু করেছিল আমাদের দিনগুলো। আমার লেখাপড়াও ভালো মতোই এগোচ্ছিল। তবে যেদিকে আমি এগোনোর চেষ্টা করছিলাম, মানে ওকালতির কথাই বলছি, সেই পথে দাঁড়াতে একটু সময় লাগে বৈকি। তাই মন প্রাণ ঢেলে নিজেকে তৈরি করছিলাম আমি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একটা দিকে একটু গন্ডগোল রয়েই গিয়েছিল। সেটা হলো মিতা বৌদি বা বাণী বৌদি কেউই আর কোনো রকম সম্পর্ক রাখত না আমাদের সাথে। আর সেই কারণে আমাদের দুটো বাড়ির মধ্যে কোনো রকম যাতায়াতও আর ছিল না। শুধু মাঝে সাঝে দেখতে পেতাম আমরা যে মেজদা আর বাণী বৌদি ছেলেকে নিয়ে আসতো বড়দার বাড়িতে। অবশ্য এই নিয়ে ভাবতাম না বেশি। আসলে ভেবে মন খারাপ করার ইচ্ছে আমাদের কারুরই ছিল না। এদিকে এরপর কিছু জিনিস আমাদের জীবনে ঘটে গিয়েছিল পরপর। যেমন আমি পড়া শেষ করে প্র্যাকটিস করতে শুরু করেছিলাম আমাদের সনৎপুরের নামী ক্রিমিনাল লইয়ার জগবন্ধু নাথের অধীনে। এছাড়া আর যা ঘটেছিল সেটা হলো অরণ্য হওয়ার প্রায় ৩ বছর পর ময়নাদির আবার একটা মেয়ে হয়েছিল। মেয়ের নাম রেখেছিল ময়নাদি নূপুর। কথাটা বলেই শচীন থেমে গেল। শচীনকে চুপ করে যেতে দেখেই কনাদ সেনের বুঝতে অসুবিধে হল না কারণটা। তাই আর চোখে একবার নূপুরের দিকে তাকিয়ে নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে তো শুরুতেই আলাপ হয়ে গেছে আমার। কনাদ সেনের কথা শেষ হতেই আবার বলতে শুরু করল শচীন, এরপর ৪-৫টা বছর যেন হু হু করে কেটে গিয়েছিল আমাদের। এর মাঝে সেজদা আর ময়নাদি আমাকে বিয়ের জন্যে বারবার চাপ দিতে থেকেছিল। কিন্তু আমিও ভেবে নিয়েছিলাম যে যতক্ষণ না নিজেকে ভালো মতো দাঁড় করিয়ে নিতে পারছি ততক্ষণ অবধি জড়াবো না কিছুতেই। কিন্তু আমার ভালো মতো দাঁড়িয়ে ওঠার আগেই সেজদা কেমন যেন নড়বড়ে হয়ে গিয়েছিল। ব্যাপারটা এমন আকস্মিকভাবে ঘটেছিল যে আমরা কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। আসলে সেজদার মধ্যে হঠাৎ করেই সেই সময় একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনটা আমার আর ময়নাদির চোখে সময়মতোই ধরা দিয়েছিল, কিন্তু ব্যাপারটার গাম্ভীর্য বুঝে উঠতে পারিনি আমরা কেউই। ভেবেছিলাম হয়তো কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, তাই কথায় কথায় রেগে যায় সেজদা। ভেবেছিলাম অত্যাধিক কাজের চাপে হয়তো দরকারি কথাগুলো ভুলে যায় সেজদা। ভেবেছিলাম যে কদিনের বিরতি নিয়ে যদি কোথা থেকেও সেজদাকে ঘুরিয়ে নিয়ে আসা যায় তাহলে হয়তো ঠিক হয়ে যাবে সে। কিন্তু আমাদের কোনো কথাই কানে তুলতে চায়নি সেই সময় সেজদা। এদিকে সেজদার মধ্যে আসা পরিবর্তন আমাকে আর ময়নাদিকে বেশ ভাবিয়ে তুলেছিল। সেজদার মধ্যে যেমন রাগের মাত্রা অত্যাধিকভাবে বেড়ে গিয়েছিল, তেমনি সবকিছু ভুলে যাওয়ার ব্যাপারটাও প্রকটভাবে দেখা দিয়েছিল। কিন্তু আমাদের সবথেকে বেশি অবাক লেগেছিল যেটা দেখে, সেটা হলো হঠাৎ করেই একেবারে চুপচাপ হয়ে যেত সেজদা। আর তারপর ঘন্টার পর ঘন্টা বসে থাকত চুপ করে। সেই সময় হাজার ডেকেও সাড়া পাওয়া যেত না তার। তারপর এক সময় নিজে থেকেই কথা বলে উঠত। সেই সময় জিজ্ঞেস করলেও মনে করতে পারত না যে কেন চুপ করে বসেছিল সে অতক্ষণ। এদিকে সেজদার মধ্যে আসা পরিবর্তনগুলো মাস খানেকের মধ্যেই প্রচণ্ড রকমভাবে বেড়ে গিয়েছিল। তাই এক মনোরোগ বিশেষজ্ঞর সাথে দেখা করেছিলাম আমি, কিন্তু তার কাছে আর নিয়ে যাওয়া হয়ে ওঠেনি সেজদাকে। কারণ হঠাৎই একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সেজদা। যেদিন নিরুদ্দেশ হয়েছিল সেজদা, সেদিন সকালে সময় মতোই বাড়ি থেকে বেরিয়েছিল সে কলেজে যাবে বলে। তারপর আর ফেরেনি বাড়িতে। পুলিশে নিরুদ্দেশের ডায়েরি করা থেকে শুরু করে সব রকম চেষ্টাই করেছিলাম আমরা, কিন্তু কোনোভাবেই খুঁজে বার করা যায়নি তাকে। খবর শুনে বড়দা আর মেজদা দৌড়ে এসেছিল। নিজের মতো করে ওরাও বহু চেষ্টা করেছিল, কিন্তু সেজদা যেন আচমকাই উবে গিয়েছিল। এদিকে সেজদা নিরুদ্দেশ হয়ে যেতেই ভীষণভাবে ভেঙে পড়েছিল ময়নাদি।
সেজদার যে ঠিক কি হয়েছিল আমরা কেউই কিছু বুঝতে পারিনি। কেন সেজদা হঠাৎই বদলে গিয়েছিল? কি এমন ঘটেছিল সেজদার জীবনে যে হঠাৎ করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সে? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর বোধহয় কোনোদিনও পাওয়া যাবে না। এদিকে ভাঙা মন নিয়েও অরণ্য আর নূপুরের কথা ভেবে আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছিল ময়নাদি। 8 বছরের অরণ্য আর 5 বছরের নূপুরের জন্যেই নিজেকে শক্ত করেছিল ময়নাদি। আজ অরণ্যর বয়স 23 আর নূপুর 20। কথা শেষ করেই তাকাল শচীন ওর পাশে বসা নূপুর আর অরণ্যর দিকে। তারপর ফিরল কনাদ সেনের দিকে। আমাদের পারিবারিক ইতিহাসটা বললাম আপনাকে, মানে যতখানি আমার মনে আছে আর কি। জানি না কিছু বাদ গেল কিনা। ও নিয়ে চিন্তা করবেন না শচীন বাবু, আপনি যা বলেছেন তা আপাতর জন্যে যথেষ্ট। পরে যদি কিছু জানার প্রয়োজন পড়ে তখন না হয় জেনে নেব। তবে আসল ঘটনা শোনার আগে আমি আপনাদের পরিবারের সদস্যদের নামগুলোকে সাজিয়ে নিয়ে একবার কথাটা বলেই কনাদ সেন তার সামনের বিশাল টেবিলটার ওপর ঝুঁকে পড়ল। তারপর যে খাতাটায় সেসব জরুরি তথ্য লিপিবদ্ধ করে সেটাকে টেনে নিয়ে লিখতে শুরু করল। লেখা শুরু করেই বলে উঠল কনাদ সেন, শচীনবাবু, আমি নামগুলোকে লেখার আগে বলে যাচ্ছি, আপনি কিন্তু শুনে নেবেন একটু। কোথাও যদি আমার কোনো ভুল হয় তাহলে বলবেন। কনাদ সেনের কথা শুনে ঘাড় নেড়ে সম্মতি জানাল শচীন। আর তারপরেই শুরু করল কনাদ সেন, আপনার বাবার নাম প্রফুল্ল ঘোষাল, কিন্তু আপনি আপনার মায়ের নামটা বোধহয় বলেননি। কনাদ সেনের কথা শুনে লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলে উঠল শচীন, আভাবতী ঘোষাল। ঠিকই বলেছেন আপনি, মায়ের নামটা বোধহয় বলতে ভুলে গিয়েছিলাম। শচীনের কাছ থেকে ওর মায়ের নামটা জানতে পেরেই কনাদ সেন ওটাকে খাতায় লিখে ফেলল। তারপর আবার বলতে শুরু করল, আপনাদের 5 ভাই বোনের মধ্যে সবথেকে বড় হল আপনার দিদি কুসুমলতা। তারপর আপনার বড়দা হেমেন্দ্র ঘোষাল। ওনার পর আপনার মেজদা গিরিশ ঘোষাল। তারপর আপনার সেজদা দেবেশ ঘোষাল। আর সব থেকে ছোট হলেন আপনি, তাই তো? হ্যাঁ, আমি ভাই বোনেদের মধ্যে সব থেকে ছোট। শচীনের কথা শুনে কনাদ সেন চটপট তার নামটাও নথিবদ্ধ করে নিয়ে আবার বলতে শুরু করল, আপনার বড়দার স্ত্রীর নাম মিতা ঘোষাল আর মেয়ের নাম শ্রাচী ঘোষাল। কি ঠিক বলছি তো? ঘাড় নেড়ে হ্যাঁ বলে শচীন অপেক্ষা করতে শুরু করল পরের প্রশ্নের। কনাদ সেনও সময় নষ্ট না করে বলতে শুরু করল, আপনার মেজদার স্ত্রীর নাম বাণী ঘোষাল আর ওদের ছেলের নাম সবুজ ঘোষাল। কথাটা বলেই তাকাল কনাদ সেন স্ত্রীনের দিকে। তারপর শচীনকে ঘাড় নেড়ে হ্যাঁ বলতে দেখে আবার শুরু করল, আপনার সেজদার স্ত্রী হলেন ময়না ঘোষাল আর ওনার ছেলের নাম অরণ্য ঘোষাল আর মেয়ের নাম নূপুর ঘোষাল। ঠিক তো? হ্যাঁ, একদম ঠিক। শচীনের উত্তরটা শুনে কনাদ সেন একবার নূপুর আর অরণ্যর দিকে তাকিয়ে নিয়ে আবার ফিরল শচীনের দিকে। আচ্ছা, আপনি বিয়ে করেননি তাই তো? হ্যাঁ। যদি কিছু মনে না করেন তাহলে কি জানতে পারি আপনি কেন বিয়ে করেননি? আসলে আপনি বলতে বলতে এক জায়গায় বলেছিলেন যে ভালো মতো নিজেকে দাঁড় করিয়ে নেওয়ার পরই আপনি বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবেন ভেবেছিলেন। তাহলে পরে যখন নিজেকে ভালোমতো দাঁড় করিয়ে নিয়েছিলেন তখন ওই নিয়ে আর চিন্তা ভাবনা করলেন না কেন? কনাদ সেনের কথা শুনে একটু চুপ করে বসে রইল শচীন। তারপর একবার আর চোখে অরণ্য আর নূপুরের দিকে তাকিয়ে নিয়ে বলতে শুরু করল, সেজদা আচমকাই নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এবং এই ঘটনা আমাদের সবাইকে মানসিকভাবে ভীষণ রকম বিপর্যস্ত করে দিয়েছিল। এদিকে সেজদার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর ময়নাদি নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল। পরের দিকে অবশ্য শুধুমাত্র ছেলে মেয়ের কথা চিন্তা করে উঠে দাঁড়িয়েছিল সে, কিন্তু অরণ্য আর নূপুর ছাড়া সংসারের বাকি দিকগুলো থেকে যেন একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময় আমি যতটা পেরেছিলাম সংসারটাকে সামলানোর চেষ্টা করেছিলাম।
তারপর আস্তে আস্তে সময়ের সাথে আমরাও খাপ খাওয়াতে শুরু করেছিলাম। মাঝে মধ্যে গিয়ে শুধু থানায় খবরাখবর নিতাম। যদিও জানতাম যে কোনো খবর এলে থানা থেকেই জানাবে, তবু যেন মনের শান্তির জন্যে যেতাম থানায়। বড়দা বেশ কয়েকবার খবরের কাগজের সাহায্য নিয়েছিল, কিন্তু কিছুতেই কিছু সুরাহা হয়নি। এদিকে দেখতে দেখতে আমার পসার ভালোই জমে গিয়েছিল, কিন্তু বিয়ের চিন্তা যতবারই মাথাতে এসেছিল আমার, ততবারই মনে হয়েছিল যে যাকে বিয়ে করব সে যদি অরণ্য আর নূপুরের ভার না নিতে চেয়েছে তখন কি হবে। আসলে সেজদা খুব সামান্যই সঞ্চয় করতে পেরেছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ওই সঞ্চয় দিয়ে ময়নাদির পক্ষে অরণ্য আর নূপুরকে বড় করা কখনোই সম্ভব হবে না। তাই আমি বিয়ে করে কোনো রকম টানাপোড়েনের মধ্যে যেতে চাইনি। অরণ্য আর নূপুরকে যাতে ভালোমতো করে মানুষ করতে পারি সেই দিকেই মনোসংযোগ করেছিলাম আমি। শচীনের কথা শেষ হতেই কনাদ সেন বলে উঠল, বেশ, তাহলে আমার শেষ প্রশ্নটা রাখি। আপনি আপনার দিদির নাম বলেছিলেন কুসুমলতা, কিন্তু দিদির ছেলের সম্বন্ধে কিছুই বলেননি। ইস, দেখেছেন তো, এটাও একেবারে ভুলে গেছি আমি। আমার দিদি কুসুমলতার একমাত্র ছেলেই এই অনিকেত। আসলে ওর কাছ থেকেই আমরা আপনার সম্বন্ধে জানতে পেরেছি। অনিকেতই বলেছে আমাদের আপনার কথা। শচীনের কথা শুনে খাতায় শেষ নামটা লিখে নিয়ে মুখ তুলল কনাদ সেন। তারপর বলতে শুরু করল, এখন মনে পড়ছে যে অনিকেত যখন আপনাদের কথা বলেছিল তখন জানিয়েছিল আমাকে যে আপনাদের পরিবারের যাকে ঘিরে রহস্য গড়ে উঠেছে সে সম্পর্কে ওর বোন হয়। হ্যাঁ, ঠিকই বলেছিল ও। আপনি সবকিছু শুনলেই বুঝতে পারবেন। বেশ, তাহলে শুরু করুন। কনাদ সেনের কাছ থেকে সবুজ সংকেত পেতেই শচীন ফিরল নূপুরের দিকে। তারপর বলে উঠল ওর উদ্দেশ্যে, তুই বল যা যা ঘটেছে। যেভাবে ঘটেছে সেভাবে বলে যা সবকিছু। শচীনের কথা শুনে নূপুর বেশ অস্বস্তিতে পড়ল, কিন্তু ওর কিছু বলার আগেই শচীন ফিরল কনাদ সেনের দিকে। যে ঘটনাটা ঘটেছে ইদানিং সেটা প্রথম চোখে পড়েছিল নূপুরেরই, তাই আমার মনে হয় ওর বলাটাই ভালো হবে। শচীনের কথা শুনে জোরে জোরে ঘাড় নাড়ল কনাদ সেন। তারপর বলে উঠল, একদমই তাই। আমার মতে সেটাই সবচেয়ে ভালো হবে। যার চোখে ঘটনাটা প্রথম ধরা দিয়েছিল তার মুখ থেকে শোনাই ভালো হবে। এখানে যদি কিছু সংশয় থাকে তাহলে আমার প্রশ্ন করতেও সুবিধে হবে। কনাদ সেনের এই কথার পর আর কোনো আপত্তি চলে না, তাই ভেতরে চলতে থাকা অস্বস্তিকে কাটিয়ে একসময় বলার জন্যে নিজেকে তৈরি করে নিল নূপুর। তারপর মনের মধ্যে সবকিছুকে ভালো করে সাজিয়ে নিয়ে বলতে শুরু করল সে, আমার বাবাকে খুব একটা মনে পড়ে না। খুব হালকা একটা স্মৃতি আছে শুধু। ছোটবেলায় আমার মাকেও কখনো স্বাভাবিক দেখিনি আমি। সব সময় মাকে মনমরা থাকতে দেখেছি, নয় কাঁদতে দেখেছি। সেই সময় আমার যত আবদার ছিল সব দাদার কাছে নয় কাকামণির কাছে, আর না হয় স্রাচিদির কাছে। আমি কাকামণি মানে? কথার মাঝে কনাদ সেনের প্রশ্ন শুনে খেই হারিয়ে চুপ করে গেল নূপুর। নূপুরকে চুপ করে যেতে দেখেই শচীন বলে উঠল, বাড়ির সব ছেলে মেয়ে মানে স্রাচী, সবুজ, অরণ্য আর নূপুর আমায় কাকামণি বলেই ডাকে। বুঝেছি। কথাটা বলেই কনাদ সেন ফিরল নূপুরের দিকে। তারপর কি হলো বলো? আবার গুছিয়ে নিয়ে বলতে শুরু করল নূপুর। সেই সময় আমার জেঠুমণি মানে আমার বাবার বড়দা হেমেন্দ্র ঘোষাল প্রায়ই আসত আমাদের বাড়িতে। আমাদের খোঁজ খবর নিয়ে আবার চলে যেত। আর জেঠুমণির সাথে আসত স্রাচিদিও। স্রাচিদি শুরু থেকেই আমাকে আর দাদাকে খুব ভালোবাসত। আমি আর দাদাও কাকামণির সাথে মাঝে মধ্যে যেতাম জেঠুমণির বাড়িতে। যদিও মণিমার জন্যে জেঠুমণির বাড়িতে যেতে আমাদের কখনোই ভালো লাগত না, কিন্তু তাও যেতাম শুধু স্রাচিদির জন্যেই। কিন্তু এক মিনিট দাঁড়া নূপুর।
শচীন নূপুরের উদ্দেশ্যে কথাটা বলেই ফিরল কনাদ সেনের দিকে। তারপর বলতে শুরু করল, আপনার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন উঠছে যে এই মণিমাটা কে। তাই বলে রাখি আপনাকে যে মিতা বৌদিকে বাড়ির সব ছেলে মেয়েরা মণিমা বলেই ডাকে, এমনকি শ্রাচিও তার মাকে এই নামেই ডাকে। কথাটা বলেই শচীন ফিরল আবার নূপুরের দিকে। নে শুরু কর। শচীনের কাছ থেকে অনুমতি পেতেই আবার বলতে শুরু করল নূপুর, ছোট থেকে যখনই গেছি আমরা জেঠুমনির বাড়িতে তখনই দু কথা শুনেছি আমরা মণিমার কাছ থেকে। ছোটবেলায় মণিমার বিষ মাখানো কথাবার্তাগুলো শুনে বাড়িতে এসে কি কান্নাটাই না কাঁদতাম, কিন্তু পরে আবার জেঠুমনির বাড়ি যাওয়ার কথা শুনলেই নেচে উঠতাম শুধু শ্রাচিবির কাছে যেতে পারবো এই আশায়। যা হোক, এভাবেই ধীরে ধীরে বেড়ে উঠেছিলাম আমরা। বিভিন্ন খারাপ লাগা আর ভালো লাগার মধ্যে দিয়েই দিন কেটেছিল আমাদের। সেই সব কথা যদি বলতে বসেছি আমি তাহলে দিন কেটে যাবে, আসল কথাটাই হয়তো বলে ওঠা হবে না, তাই ওটাই আগে শুরু করি। এতখানি অবধি বলে নূপুর একবার শচীন আর অরণ্যর দিকে তাকিয়ে নিয়ে ফিরল কনাদ সেনের দিকে। তারপর শুরু করল বলতে সেই ঘটনাটা যার জন্যে দৌড়ে এসেছিল ওরা সবাই কনাদ সেনের কাছে। আমি জানি না যে ঘটনাটা কবে থেকে ঘটতে শুরু করেছিল, তবে ব্যাপারটা আমার চোখে পড়েছিল আজ থেকে প্রায় দিন 6 আগে, মানে গত সোমবার। সেদিন রাতে আমি প্রতিদিনের মতোই গল্পের বইতে পড়তেই শুয়েছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গিয়েছিল আমার, তাই ঘুমানোর আগে অভ্যেস মতো আলোটাকে নিভিয়ে দিয়েছিলাম। কিন্তু মাঝরাতে আচমকাই কোনো আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল আমার, আর ঘুম ভাঙতেই শুনতে পেয়েছিলাম কুকুরের করুণ চিৎকার। প্রথম চোটে চিৎকার শুনে মনে হয়েছিল যেন কুকুরগুলো আমার ঘরের ভেতরই চিৎকার করছে, তাই ঘুম ভাঙতেই ধর্মড় করে উঠে বসেছিলাম। কিন্তু ঘুমের রেশটা একটু কাটতেই বুঝতে পেরেছিলাম যে কুকুরগুলো আমার ঘরের জানলাটার নিচেই এসে চিৎকার করছে। ব্যাপারটা বোধগম্য হতেই আবার মাথা রেখেছিলাম আমি বালিশে। কিন্তু অত রাতে কুকুরগুলোর ওইরকম করুণ চিৎকার শুনে বিরক্তির সাথে সাথে কেমন যেন একটা অস্বস্তিও হতে শুরু করেছিল আমার। এদিকে কুকুরগুলো এক নাগাড়ে চেঁচিয়ে যাচ্ছিল, তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠিক করেছিলাম যে উঠে গিয়ে জানলাটা খুলে তাড়াবো কুকুরগুলোকে। ব্যাপারটা ঠিক করার পর গড়িমসি করতে করতে একসময় লেপের ভেতর থেকে হাত বাড়িয়েছিলাম আলোর সুইচটার দিকে, কিন্তু সুইচে চাপ দিতেই বুঝতে পেরেছিলাম আমি যে কারেন্ট চলে গেছে। অগত্যা মাথার বালিশের পাশ থেকে সেল ফোনটাকে বার করে অন করেছিলাম, আর অন করতেই দেখতে পেয়েছিলাম যে 2:20 বাজে। এদিকে কুকুরগুলো একভাবে চেঁচিয়ে যাচ্ছিল বলে সেল ফোনের আলো ফেলে খাট থেকে নেমে এগিয়েছিলাম আমি জানলাটার দিকে। তারপর জানলার কপাট দুটোকে খুলতেই দেখতে পেয়েছিলাম কুকুরগুলোকে। আমাদের বাড়ির একপাশে যে ফালি বাগানটা আছে সেটার তারজালির সাথে সেঁটে দাঁড়িয়েছিল সবটা কুকুর। যেন কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়েছে ওরা। কুকুরগুলো রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওদের হাবভাব কেমন যেন অস্বাভাবিক ছিল। ওদের ওরকম অদ্ভুত আচরণ দেখে আমি বেশ অবাক হয়ে রাস্তার দুদিকটাকে ভালো করে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু রাস্তায় জনপ্রাণীও ছিল না। নিস্তব্ধ নির্জন রাস্তায় কাকে দেখে যে ভয় পাচ্ছিল ওরা আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু ওরা যে কিছু দেখে ভয় পাচ্ছিল সেটা আমি বেশ বুঝতে পারছিলাম। আমাদের বাগানের তারজালির সাথে সেঁটে দাঁড়িয়েছিল সবটা কুকুর একে অপরের সাথে গায়ে গা ঠেকিয়ে। ওদের ওরকম অবস্থা দেখে রাস্তার চারিদিকে বারে বারে চোখ রেখেছিলাম আমি, কিন্তু কিছুই চোখে পড়েনি আমার। শেষে আমি এই নিষ্কর্ষে পৌঁছেছিলাম যে ঠান্ডায় কাতর হয়েই বোধহয় কাঁদছিল কুকুরগুলো, ওই জন্যেই বোধহয় একে অপরের সাথে সেঁটে দাঁড়িয়েছিল ওরা। এদিকে ওই নিষ্কর্ষে পৌঁছানোর পরই আর অপেক্ষা না করে আমি চেঁচিয়েছিলাম কুকুরগুলোকে তাড়ানোর জন্যে।
আর তখনই আমার দৃষ্টি গিয়ে পড়েছিল সামনের বাড়ির 3 তলার বারান্দাটার ওপর। সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম আমি স্রাচিদিকে। ওকে অত রাতে বারান্দায় ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি। ভেবেছিলাম, কিন্তু এতে অবাক হওয়ার মতো কি ছিল? যেমন কুকুরের চিৎকার শুনে তুমি অত রাতে জানলা খুলে দেখছিলে, তেমনি হয়তো স্রাচিও কুকুরের অমন করুণ চিৎকার শুনে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। নূপুরের কথার মাঝেই প্রশ্ন রাখল কনাদ সেন। কনাদ সেনের প্রশ্ন শুনে একটু যেন থতমত খেয়ে গেল নূপুর। তারপর একটু সময় নিয়ে নিজেকে খানিকটা ধাতস্থ করে বলতে শুরু করল, ছিল। অবাক হওয়ার মতো কিছু জিনিস ছিল। যেমন ওর দাঁড়ানো ভঙ্গি, ওর হাবভাব সবই যেন কেমন একটা ছিল। আসলে আমার ঘরের জানলাটা থেকে স্রাচিদির ঘরের বারান্দাটা স্পষ্টই দেখা যায়। দুটো বাড়ির মাঝে তো শুধু রাস্তাটুকুনি, তাই আমি স্পষ্টই দেখতে পেয়েছিলাম স্রাচিদিকে। বারান্দার রেলিংটার ওপর হাত রেখে একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল ও। কিন্তু স্রাচিদি সবসময় সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়ায়। সেই সময় বেশ জোরে হাওয়া চলছিল। স্রাচিদি এমনিতেই শীত সহ্য করতে পারে না, কিন্তু সেই রাতে ওই হিমেল হাওয়ার মাঝে শুধু রাতের পোশাক পরে দাঁড়িয়েছিল স্রাচিদি বারান্দায়। আর সেই হাওয়ায় ওর রাতের পোশাক, চুল সব উড়ছিল হু হু করে। ওকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমিও জানলায় চুপচাপ দাঁড়িয়ে থেকেছিলাম। রাস্তার আলোয় যেটুকু দেখতে পাচ্ছিলাম আমি, তাতে ও ঠিক কোন দিকে চেয়েছিল সেটা বুঝতে পারছিলাম না। তবে নিচে দাঁড়ানো কুকুরগুলোর দিকে যে তাকিয়েছিল না, ও সেটা বেশ বুঝতে পারছিলাম। এদিকে কুকুরগুলো থেকে থেকে চেঁচিয়েই যাচ্ছিল। কিন্তু আমি তখন আর কুকুরগুলোকে তাড়াবার চেষ্টা না করে চুপচাপ লক্ষ্য রাখছিলাম স্রাচিদিকে। কেন জানি না আমার বারবার মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে চলেছে।